চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এর আগে বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। দীর্ঘদিন পর অসুস্থ মাকে দেখে জড়িয়ে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় বিমানবন্দরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বাংলাদেশ সময় বিকেল ৩টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছেলে তারেক রহমান ৭ বছর পর মাকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় ছেলেকে অনেকক্ষণ বুকে জড়িয়ে ধরে থাকেন মা। কত জুলুম নির্যাতন সহ্যের পর এই সাক্ষাৎ। এ সময় এয়ারপোর্টে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এই মুহূর্তে পাশে ছিলেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান। বিমানবন্দরের বাইরে স্লোগান দিতে থাকেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসনের লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থাইটিস সহ নানা শারীরিক অসুস্থতা রয়েছে। উন্নত চিকিৎসার জন্যই তার এই লন্ডন যাত্রা। ঐতিহ্যবাহী লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন সবশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফরে এসেছিলেন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি। মঙ্গলবার রাতে বেগম খালেদা জিয়াকে হযরত শাহজালাল বিমানবন্দরে বিদায় জানান দলের মহাসচিব সহ শীর্ষ নেতৃবৃন্দ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার হত্যাকারী শেখ হাসিনা ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোকে জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর মাধ্যমে ভারত তাদের গণতন্ত্রকে অবমূল্যায়ন করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার দুপুরে রাজধানীর গ্যান্ডেডিয়ার জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ৪ জনের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে একথা বলেন বিএনপির এই নেতা। পরে ছাত্র জনতার হত্যাকারী ও শেখ হাসিনার দোসরদের থাকা সব স্থাপনার নাম বদলে শহীদদের নামে করার আহ্বান জানান তিনি। এ সময় নতুন বছরের পাঠ্য বই প্রসঙ্গে রুহুল কবির রিজভী অভিযোগ করেন বই মুদ্রণ ব্যবসার সাথে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা জড়িত। শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিকশাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার বিচার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও চলছে, জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোল বিয়ারকে কথা জানান তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নিকোল বিয়ার। তাকে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার কথা জানান ডক্টর ইউনূস। বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর সংসদ বিলুপ্ত হয়। এরপর স্থানীয় সরকারের প্রতিনিধিদের বরখাস্ত করে অন্তর্বর্তী সরকার। এতে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলাগুলো প্রতিনিধি শূন্য হয়েছে। নাগরিক সেবা বিঘ্নিত হওয়ায় সরকারের প্রতি ক্ষোভ তৈরি হচ্ছে। এজন্য জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে গুরুত্ব দিচ্ছে সরকার। রাজুকে প্লট পেতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক। বুধবার দুপুরে সেগুনবাগিচায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য দেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ ইকবালুর রহিম, সাবেক এমপি সাদেক খান ও ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ২০২২ সালে শেখ হাসিনা সহ তার পরিবারের ৬ সদস্য ১০ কাঠা করে প্লট পান। পূর্বাচলের নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনে ২০৩ নম্বর রোডে এই প্লট বরাদ্দ দেয়া হয়। এক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় আইনের ১৩/এ ধারা প্রয়োগ করা হয়। অতি গোপনীয়তা রক্ষা করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুক।
5 আগস্টের পট পরিবর্তনের পর এ নিয়ে অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক জানায় শেখ হাসিনার প্লট বরাদ্দের অনিয়মের প্রমাণসহ রাজুকের ফাইল দুদকের হাতে। আরও তথ্য চেয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। রাজুকের পূর্বাচল প্রকল্পের 60 কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারব। তিনি আরও জানান, নিয়োগে অনিয়মের অভিযোগে ঢাকা ওয়াসার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান ও সাবেক এমডি তাকসিম এ খান সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। ৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ ইকবালুর রহিমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই অভিযোগে সাবেক সংসদ সদস্য সাদেক খান ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাতে রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এই ঘোষণা দেন সদস্য সচিব আরিফ সোহেল। তিনি জানান, বিশেষ সেলে 4টি সাবসেল থাকবে। আরিফ সোহেল অভিযোগ করেন, শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং আহত যোদ্ধাদের সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না। পুনর্বাসন এবং চিকিৎসা নিশ্চিতে কাজ করবে বিশেষ সেল। পাশাপাশি গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করা এবং গণঅভ্যুত্থান নিয়ে ডকুমেন্টারি তৈরির বিষয়গুলো বিশেষ সেলে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান আরিফ সোহেল। বলেন, একই সাথে এটি তদারকির জন্য আলাদা কমিটি গঠন করে দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল বর্তমানে জুলাই গণঅভ্যুত্থানের আহত যোদ্ধা, শহীদ পরিবার থেকে শুরু করে এই গণঅভ্যুত্থানের তথ্যাবলী, ঘটনাবলী সংরক্ষণ থেকে শুরু করে এই গণঅভ্যুত্থানকে জাগরুক রাখতে বাংলাদেশের মানুষের মনে কাজ করে যাবে। ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন ব্রিটিশ এমপি রূপা হক। বুধবার দুপুরে রাজধানীর উত্তরায় মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ এমপি বলেন, তরুণরা নতুন দেশ গড়ার যে সুযোগ করে দিয়েছে তা কাজে লাগাতে হবে। অন্তর্বর্তী সরকার দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে বলে আশা করছেন তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে বড় দুই দল ছাড়া অন্যরা কিছু করতে পারবেন না, এমনটি ভাবা ঠিক নয় বলেও মত তার। রূপা হক আরও বলেন, নতুন বাংলাদেশে দক্ষ ও মেধাবীদের সুযোগ দিতে হবে। এ সময় শুধু পোশাক শিল্পের ওপর নির্ভর না করে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো খাতে সরকারকে কাজ করার পরামর্শ দেন তিনি। দুইটা ফ্যামিলি সবসময় আছে, পারিবারিকভাবে গড়ে ওঠা বড় দুই রাজনৈতিক দল যা করেছে তা অন্য আর কেউ করতে পারবে না, এমনটা ভাবার কোনো কারণ নেই। তরুণরা নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ করে দিয়েছে, এতে দক্ষ ও মেধাবীদের এগিয়ে আসতে হবে। ব্রিটেনের একজন সংসদ সদস্য হিসেবে আমি আশা করি অন্তর্বর্তী সরকার দেশে একটি সুন্দর নির্বাচন আয়োজন করবে। আমি আশা করি যে এই বাংলাদেশ 2.0। সুনামগঞ্জের বিশম্ভরপুরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার মাসিমপুর সীমান্তে এর ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয়রা জানায়, সাইদুল ইসলাম সুপারি নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় তাকে লক্ষ্য করে গুলি করে বিএসএফ। গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয় তাকে, তবে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, সাইদুলের শরীরে 2টি গুলি চিহ্ন রয়েছে। এ নিয়ে আজ পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। কয়েক জেলায় কয়েক দফা মৃদু শৈত্যপ্রবাহের পর 2 দিন তাপমাত্রা সামান্য বাড়ায় স্বস্তি আসে জনজীবনে। এরই মধ্যে আবারও মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থায় শীত নিবারণে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। পঞ্চগড়ে সপ্তাহ ধরে চলা মৃদু শৈত্যপ্রবাহের পর গত 2 দিন ধরে তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে আবারও শীতের প্রকোপ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কনকনে শীতের যে অনুভূতি, সেটি আরও বৃদ্ধি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
এই পরিস্থিতি আরও 2 থেকে 3 দিন কম বেশি থাকতে পারে, এরপর আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনাজপুরে শীত মোকাবিলায় গরিব ও ছিন্নমূল মানুষের ভিড় বেড়েছে পুরনো কাপড়ের দোকানে। সরকারিভাবে গরম কাপড় দেওয়া হলেও তা চাহিদার তুলনায় খুবই কম। ঠান্ডা কষ্ট যে জামা কাপড় ধুতে পারি না, আবার কিনে যে কোনো কাপড় কিনে পাই, বেশি কাপড় নাই। জনগণের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য 18,000 পিস কম্বল বরাদ্দ পেয়েছিলাম এবং একই সঙ্গে 86,50,000 টাকা বরাদ্দ পাওয়া গেছে কম্বল ক্রয়ের জন্য, যা ইতিমধ্যে সকল উপজেলা নির্বাহী মহোদয় অনুকূলে প্রদান করা হয়েছে। নীলফামারীতে ঠান্ডা বাতাসে কাহিল জনজীবন। রাজশাহীতেও অসহনীয় হয়ে উঠেছে স্বাভাবিক জীবনযাত্রা। এরই মধ্যে তাপমাত্রা আরও কমার আভাস মিলেছে। বেশ কিছুদিন ধরে চুয়াডাঙ্গার তাপমাত্রা থাকছে 11 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। হিমেল বাতাসে দুপুর থেকে তাপমাত্রা কমায় রাতে জেকে বসছে শীত। আগামীতে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে। এদিকে সীমান্তবর্তী শেরপুরে শৈত্যপ্রবাহের খবরে পূর্ব প্রস্তুতি নিতে শুরু করেছে জেলা প্রশাসন। অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবহাওয়া পরিস্থিতি নিয়ে শেরপুর থেকে জানাচ্ছেন সহকর্মী মেরাজউদ্দিন। মেরাজ, শীতের তীব্রতা কেমন শেরপুরে এবং সর্বশেষ কত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে? হ্যাঁ, আপনি দেশের সীমান্তবর্তী শেরপুর জেলা, একেবারে সীমান্ত ঘেঁষা এই জেলার 5টি উপজেলা, শেরপুর সদর, শ্রীবর্দী, ঝিনাইগাতি, নালিতাবাড়ী এবং নকলা উপজেলা। এই জেলা গত কয়েকদিন কিন্তু আসলে শীতের তেমন তীব্রতা ছিল না, কিন্তু গত 48 ঘন্টা থেকে এই শেরপুর জেলার শীতের তীব্রতাটা কিছুটা বেড়েছে এবং এখানে আমরা আজকে সকালবেলায় যদি আমরা বলি যে আজকে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই শেরপুর জেলায় রেকর্ড করা হয়েছে। পাশাপাশি আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই যে শেরপুর জেলা কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে খাদ্য উদ্বৃত্ত একটি জেলা এবং কৃষি নির্ভর এই জেলায় কিন্তু ইতিমধ্যেই বোরো ধানের চাষ ইতিমধ্যে শুরু হয়েছে এবং বিশেষ করে মধ্যরাত থেকে একেবারে দুপুর পর্যন্ত এখানে আসলে সূর্যের দেখা মিলে না। গতকালও কিন্তু একই অবস্থাটা ছিল, আজকেও কিন্তু সকালে মেঘাচ্ছন্ন যে আকাশ এরকম মনে হচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু শীতের দেখা মেলেনি। আরেকটা বিষয় আপনাকে জানাতে চাই যে ইতিমধ্যে যে শৈত্যপ্রবাহের যে আশঙ্কাটা দেখা দিয়েছে এবং এই পূর্বাভাস পাওয়ার পর থেকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে, নেওয়া শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এই শেরপুর জেলার জন্য কিন্তু 35 লক্ষ টাকা এবং 15,000 কম্বল ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে ইতিমধ্যে এই 35 লক্ষ টাকা এবং 15,000 যে কম্বল এই 5 উপজেলা প্রশাসন এবং 4 পৌরসভা কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে এবং নগদ টাকা দিয়ে গরম কাপড় ক্রয় করা শুরু করেছেন তারা। আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, যেটা দরিদ্র অসহায় মানুষের মধ্যে কিন্তু আসলে গরম কাপড়ের সংকট রয়েছে। আমরা কথা বলেছি তাদের সাথে, তারা আসলে দরিদ্র মানুষের সংখ্যা এখানে বেশি এবং তারা যেটা জানিয়েছেন যে গরম কাপড়ের জন্য তারা খুবই সংকটের মধ্যে রয়েছে এবং আগামী যে শীতটা এবং শৈত্যপ্রবাহ আসার কথা যে রয়েছে, গরম কাপড়ের অভাবে তারা আসলে কিন্তু দুর্ভোগের মধ্যে রয়েছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সরকারিভাবে যে ত্রাণ এবং টাকা পাওয়া গেছে তারা এটা খুব দ্রুতই বিতরণ করবেন এবং পাশাপাশি বিত্তবানদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে। আর কৃষি বিভাগের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, তারা ইতিমধ্যে কিন্তু আসলে প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছেন এবং বোরো চাষের যে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তারা কাজ শুরু করেছেন। তবে কৃষকরা এই শীতের জন্য আসলে এই যে বোরো চাষের যে বিষয়টা, তারা একটা শঙ্কার মধ্যে রয়েছে যে আবার পিছিয়ে যায় কিনা এই বিষয়টা। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, তারা এই ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করেছেন। শেরপুর থেকে শীত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মেরাজউদ্দিন। জানুয়ারিতে রাজধানীর বাতাস সবচেয়ে দূষিত থাকে। বৃষ্টি না থাকায় দূষণের মাত্রা হয়ে ওঠে অসহনীয়। নির্মাণ সামগ্রী, যানবাহন, ইট ভাটা, শিল্প কারখানার জ্বালানি থেকে 70% দূষণ সৃষ্টি হয়।
যানবাহনের পুরনো ব্যাটারি থেকে মাত্রাতিরিক্ত রাসায়নিক সীসা মিলছে বাতাসে। এতে দূষণ বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সবচেয়ে দূষিত থাকছে ঢাকার বাতাস, যা তীব্র আকার নেয় জানুয়ারিতে। বৃষ্টি না হয় এ সময় আকাশে ধুলা ও কুয়াশার কুণ্ডুলি জমাট বাঁধে। গবেষণায় জানা যায়, মেঘনা ও শীতলক্ষার তীর জুড়ে সিমেন্ট ও স্টিল কারখানা দূষণ ছড়াচ্ছে। সাথে উত্তর দিকে আমিনবাজার এলাকায় ইটের ভাটার ধোঁয়া রাজধানীর বাতাস করছে আরও ভারী। সেই সঙ্গে বাতাসের সীসা ও মার্কারির পরিমাণ বাড়িয়ে দিচ্ছে ব্যাটারি চালিত যানবাহনের পোড়া ব্যাটারি। পেইন্ট থেকে লেড বা সীসা আসছে, ব্যাটারি থেকে প্রচুর, যে এখন অটো রিক্সাগুলো চলছে সেগুলো প্রচুর ব্যাটারি, 6 মাস 1 বছরের ভিতরে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো ভালো প্রসেস হচ্ছে না। ফলে সেখান থেকে সীসা বা লেডটা আমাদের বাতাসে, পানিতে, বায়ুতে, মাটিতে যাচ্ছে। রাজধানীর বাতাসে প্রতি ঘনমিটারে 2.25 PM ক্ষুদ্র ও বিপজ্জনক বস্তুকণা থাকছে প্রায় 70 থেকে 250 মাইক্রোগ্রাম, যেখানে এর সহনীয় মাত্রা 30 থেকে 50 মাইক্রোগ্রাম। এতে 5 বছর ধরে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটা বলি 0 থেকে 50 এর মধ্যে থাকে মাত্র 30-35 দিন, আর সারাটা বছরই আমাদের বায়ু দূষণটা বাংলাদেশে থাকে। প্রতি বছর প্রায় 2 লক্ষের কাছাকাছি মানুষ মারা যায় বায়ু দূষণের কারণে। একটা হলো ইনভিজিবল কিলার বলে এটাকে। দূষণ নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিলেও তা কাজে আসছে না। গবেষকেরা বলছেন, বায়ু দূষণের 70% মানবসৃষ্ট। একটা সিগনিফিক্যান্ট কাজ দেখি না যে বায়ু দূষণ কমানোর জন্য বিগত সরকার বা বর্তমান সরকার করতেছে। জ্বালানিটা হলো লিকুইড ফসিল ফুয়েল অর সলিড ফসিল ফুয়েল, আর হলো বায়োমাস। এই দুইটা জায়গায় যদি আমরা কাজ করতে পারি তাহলে বায়ু দূষণটা কমবে। 2035 সালের মধ্যে দেশে বায়ু দূষণের মাত্রা সহনীয় পর্যায়ে আনতে বিশ্ব ব্যাংকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তাই দূষণ মোকাবেলায় সরকারকে গুরুত্ব দেওয়ার তাগিদ গবেষকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরেন্দ্র বহুমুখী প্রকল্পের অস্তিত্ব নেই 14 লাখ তাল গাছের। খাতা কলমে গাছ থাকলেও অধিকাংশ স্থানই ফাঁকা। স্থানীয়রা বলছেন, শত শত তাল গাছ লাগানোর কথা শুনলেও বাস্তবে দেখা যায়নি। প্রকল্প পরিচালকদের দাবি, নিয়ম মেনেই গাছ লাগানো হয়েছিল, কোনো অনিয়ম হয়নি। আর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলছে, প্রকল্প বিষয়ে পুরোপুরি ওয়াকিবহাল নন তিনি। 2018-20 অর্থ বছরে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায় 14 লাখ তাল বীজ রোপণ করা হয়। ব্যয় ধরা হয় 2,20 লাখ টাকা। 4 বছরে মাটি থেকে বেশ বড় হওয়ার কথা থাকলেও অধিকাংশ এলাকায় তাল গাছ শূন্য। স্থানীয়রা বলছেন, কিছু তাল বীজ লাগালেও সেটি অঙ্কুরিত হয়নি, আবার যেগুলো অঙ্কুরিত হয়েছিল সেগুলো যত্নের অভাবে নষ্ট হয়েছে। সব যাতে কোচ যে তাল গাছ না লাগালে কিন্তু গাছ লাগা আছে, গাছ লাগা নাই বলতে চলে কোচ যে লাগা নাই, এত হিসাব। অনেক গাছ থাকার কথা, কিন্তু গাছ তো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই 2-1টা ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে। রাজশাহীর গোদাগাড়ি, পুঠিয়া, চারঘাট, তানোর ও পবা উপজেলায় 1.5 লাখ বীজ লাগানো হয়। তবে অধিকাংশ উপজেলায় শতকরা 20% গাছেরও অস্তিত্ব নেই। শর্ত অনুযায়ী রোপণ করা বীজের 50% গাছ না পেলে বিল পাবে না ঠিকাদার। তবে প্রকল্প পরিচালক বলছেন, সেই সময় গাছ থাকলেও এখন কি হয়েছে তা তার দেখার বিষয় নয়। দেখে গণনা করে টিম করে বিল টিল প্রসেস করছে তারা। পিডি ছিল, তার কি ওইটা দেখভাল করার ক্ষমতা আছে? এটা জোনের লোকজন যারা ওইখানে চাকরি করে তাদের দায়িত্বের মধ্যে চলে আসছে। বিষয়টি সম্পর্কে জানা নেই বলে জানিয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। সম্পূর্ণটাই যে বলবো যে না লাগানো হয়েছিল এটা আমি ছিলাম না, আমি জানি না এটার ব্যাকগ্রাউন্ডটা। আপনি বললেন, আমি একটু খোঁজ নেবো, নিয়ে তারপরে পরে কোনো সময় আলোচনা হলে তখন আপনাকে আমি বলবো। পরিবেশের ভারসাম্য রক্ষা, বর্জ্যপাতে প্রাণহানি কমাতে বরেন্দ্র অঞ্চলে তালগাছ লাগানোর প্রকল্প নেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। জলবায়ু পরিবর্তন ও জোয়ার ভাটা হ্রাস পাওয়ায় বরিশালের নদীতে বাড়ছে লবণাক্ততা। 10 বছর আগে 4 নদী লবণাক্ত থাকলেও এখন বিভাগের 20 নদী হয়েছে লবণাক্ত। এতে 8,02,000 হেক্টর জমির মধ্যে 52% ফসলি জমি আক্রান্ত হয়েছে লবণাক্ততায়। ফসল উৎপাদন অর্ধেকে নেমে যাওয়ায় শঙ্কা চাষিদের। সেচের জন্য নদীর পানিতে 0.7 ডিএস/মিটার ও মাটিতে 2 ডিএস এর নিচে লবণাক্ততা সহনীয়।
তবে বরিশাল মৃত্তিকা ইনস্টিটিউটের গবেষণায় এসেছে ভয়াবহ তথ্য। পানিতে 15 থেকে 20 ডিএস পার মিটার ও মাটিতে 25 ডিএস পার মিটার লবণাক্ততা পাওয়া গেছে। উষ্ণতার কারণে লবণ পানি ঢুকে যাচ্ছে। তো আপনারা হয়তো জানেন যে 2021 সালে আমাদের যে বরিশালের কীর্তনখোলা নদী, যে নদীতে আমরা সাধারণত ভেবে থাকি যে এখানে লবণাক্ততা থাকার কথা না, সেখানে ক্ষতিকর মাত্রার উপরে লবণাক্ততা চলে এসেছিল। লবণাক্ততা সহিষ্ণু যে জাতগুলো আছে আমাদের, ওগুলো চাষ করতে হবে, বা এই কিছু আছে মুগ ডাল, আপনার সূর্যমুখী বা ভুট্টা, এগুলো চাষ করতে হবে। আর এরপর যদি 10 বা 12 ক্রস করে, তখন কিন্তু আসলে আমাদের জমিগুলো কিন্তু ফসল চাষের অনুপযোগী হয়ে যায়। 10 বছর আগে আন্ধারমানিক, বিষখালী সহ 4টি নদীতে শুকনো মৌসুমে লবণাক্ততা পাওয়া যায়। তবে বর্তমানে কীর্তনখোলা, ভোলার একাংশ সহ 20টি নদীর পানিতে লবণাক্ততার পাওয়ার তথ্য উঠে এসেছে গবেষণায়। এতে ফসল উৎপাদন কমে যাওয়ার শঙ্কায় এই 20 নদীর পাড়ের চাষিরা। ফসলের জমিতে লবণাক্ততার বিষয়টি স্বীকার করেছে কৃষি বিভাগ। আর বৈজ্ঞানিক কর্মকর্তা বলছেন, পরীক্ষার জন্য মাটি ও পানির নমুনা নেওয়া হয়েছে। যদি বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় তাহলে হয়তো লবণাক্ততার পরিমাণ কিছুটা কমে। আবার যখন যেই বছর বৃষ্টিপাতের পরিমাণ কম হয়, সেই মৌসুমে বা সেই বছর লবণাক্ততার পরিমাণ বাড়ে। মাটির লবণাক্ততার যে রেঞ্জটা, সেটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, এবং যার কারণে আমাদের যে পরিবেশের জৈব বৈচিত্র্য এবং মাটি পানির হচ্ছে পুষ্টি গুণাগুণ, সেগুলো হ্রাস পাচ্ছে। বরিশাল বিভাগে 8,02,000 হেক্টর জমির মধ্যে 4,15,000 হেক্টর জমিতে লবণাক্ততা পাওয়া গেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তী সরকারও আলোচনা না করে জ্বালানির দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী নেতারা। বুধবার রাজধানীর আইসিসিবিতে আয়োজিত গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের মেলায় উদ্বোধন অনুষ্ঠানে তারা এই অভিযোগ করেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, বিগত সরকারের অনিয়মের খেসারত হিসেবে বাড়াতে হচ্ছে গ্যাস, বিদ্যুতের দাম ও করের বোঝা। গ্যাস সংকটে দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছে উৎপাদন, ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগ। এর মধ্যেই নতুন শিল্প সংযোগের ক্ষেত্রে গ্যাসের দাম প্রতি ইউনিট 75 টাকার বেশি প্রস্তাব করেছে পেট্রোবাংলা। পোশাক খাতের সহায়ক শিল্পী হিসেবে গড়ে ওঠা গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, 2030 সালে পোশাক শিল্পে $100 বিলিয়ন রপ্তানির লক্ষ্য ঠিক করেছে বাংলাদেশ। তবে হুটহাট গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প। আইন শৃঙ্খলার অবনতি, ঋণের উচ্চ সুদ হার শিল্প খাতের বড় বাধা। গত 15 বছর সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয়, আমাদের সাথে ডায়ালগ করে না। আমরা হচ্ছি সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্টের স্টেক হোল্ডার, নিজেরা পাওয়ার প্রোডাকশন করি। আমাদের সাথে পাওয়ার প্ল্যান্টের বা গ্যাস প্রাইসের কোনো ডায়ালগই করে না। এই সরকারও তো করে না, তাইলে আর এই সরকার ওই সরকারের মধ্যে তফাৎটা কি? এলডিসি গ্রাজুয়েশনে যাওয়াটা আমার মনে হয় যে আমাদের, অন্তত আমাদের দিক থেকে আমরা যেটা ফিল করতেছি, যে কোনোভাবেই এটা ভালো হবে না, এটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, গেল সরকারের দুর্নীতি ও অনিয়মের বোঝা টানতে হচ্ছে দেশের জনগণকে। নবায়নযোগ্য জ্বালানিতে ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান তার। যারা পাচার করেছে, যারা এই অন্যায়গুলো করেছে, এই সাগর পরিমাণ যে অন্যায় করেছে, আজকে আমাদের সকলকে এর ভার বইতে হচ্ছে। কারণ আমরা যদি ভার না বই, তাহলে আমাদের অর্থনীতি আরও বেশি খাদের মধ্যে পড়বে। গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের মেলা চলবে 11 জানুয়ারি পর্যন্ত। মেলায় দেশি বিদেশি 25টি দেশের 500 প্রতিষ্ঠান অংশ নিয়েছে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভরা মৌসুমে অস্থির চালের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। এদিকে নতুন বছরে খাদ্য মন্ত্রণালয়ের বরাদ্দ না আসায় টিসিবির চাল বিক্রিও বন্ধ আছে। এতে ভোগান্তিতে পড়েছে স্বল্প আয়ের মানুষ। বাণিজ্য উপদেষ্টার দাবি, দেশে চালের সংকট নেই। ব্যবসায়ীদের মজুতদারিতে দাম বাড়ছে দাবি করে চাল আমদানির উদ্যোগের কথা জানান তিনি। রাজধানীর বাজারে চালের সরবরাহ পর্যাপ্ত, কেনা যাচ্ছে চাহিদা অনুযায়ী, তবে দাম বাড়তি। বাজারে 57 টাকার নিচে মিলছে না মোটা চাল, আর সরু চালের দাম 72 টাকার ওপরে।
টিসিবির হিসাবে মাত্র 7 দিনে মোটা চালের দাম বেড়েছে প্রায় 7%। টিসিবির ট্রাক থেকে কিছুটা কম দামে চাল কেনা যেত, তবে নতুন বছরে বরাদ্দ না আসায় চাল বিক্রি বন্ধ করেছে সংস্থাটি। এতে সংকটে পড়েছে সীমিত আয়ের মানুষ। চাল বন্ধ করে দেন তাহলে আমাদের ক্ষতি হইব, আমাদের গরিবের বাড়িতে কিনতে তো রেট বেশি দিয়ে কিনতে হইব, ফ্যামিলি তো কষ্ট হবে। বর্তমানে আমনের ভরা মৌসুম চলছে, বাজারে চালের কোনো ঘাটতি নেই, তাই চালের মূল্য বৃদ্ধি অযৌক্তিক বলছেন বাণিজ্য উপদেষ্টা। দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজি রয়েছে, দাবি তার। সাময়িক মজুতদারি ঘটনা ঘটছে, তো আমরা বাণিজ্য উদারীকরণ করার জন্য গতকাল আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ, খাদ্য উপদেষ্টা সহ, টিসিবি চেয়ারম্যান সহ, কৃষি মন্ত্রণালয় সহ আমরা গত পরশুদিনও বসেছি, গতকালও বসেছি। আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। এদিকে বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে সরকারিভাবে 2.5 লাখ টন চাল আমদানি করা হচ্ছে বলে জানান খাদ্য উপদেষ্টা। 2.5 লক্ষ মেট্রিক টন হচ্ছে আপনার আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র মাধ্যমে, এবং 1 লাখ টন বার্মা থেকে G2G ভিত্তির মাধ্যমে এটা কনফার্ম হয়ে গেছে। আর 50,000 টন পাকিস্তান থেকে আমাদের আলোচনা কনক্লুড হয়েছে। তো আমরা এটা ক্যাবিনেট যেটা পারচেজ কমিটি যেটা আছে সেটা আগামী মিটিং আমরা সেটা নিয়ে যাব। সরকারি গুদামে চালের মজুদ কমে দাঁড়িয়েছে 8 লাখ টনে, বলছে খাদ্য মন্ত্রণালয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।